নমস্কার। কবিপক্ষের প্রথম দিনে আপনারা দেখছেন ক্রিটিক্স টেক চ্যানেল। সাধারণভাবে রবীন্দ্রচর্চা বলতে আমাদের কাছে তাঁর গান, কবিতা, গল্প, নাটক এবং অবশ্যই কিছু সংখ্যক উপন্যাস। কিন্তু আমার কেন যেন মনে হয় শিক্ষক রবীন্দ্রনাথ, রাজনৈতিক ভাষ্যকার রবীন্দ্রনাথ, সমাজবিজ্ঞানী রবীন্দ্রনাথ, প্রবন্ধকার রবীন্দ্রনাথ, দার্শনিক রবীন্দ্রনাথ, পর্যটক রবীন্দ্রনাথ, এরকম অনেক রবীন্দ্রনাথ আমাদের সাধারণের চর্চার বাইরে। তাই এবার কবিপক্ষে আমি ঠিক করেছি এরকমই ছোট বড় নানান রবীন্দ্রনাথকে নিয়ে নিজস্ব ভঙ্গিতে কিছু চিন্তাভাবনা আপনাদের সামনে হাজির করতে। আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি রবীন্দ্র গবেষক নই, আবার রবীন্দ্রনাথ সম্পর্কে আমি কোনো এক্সপার্ট বা এক্সপোনেন্টও নই। কাজেই রবীন্দ্রনাথ বা তাঁর সৃষ্টির ব্যাখ্যা বিশ্লেষণ করা কোনোটাই আমার উদ্দেশ্য নয়, সেগুলো আমার স্পর্ধা এবং সাহসের বাইরেও বটে। তাই আমার বিষয়বস্তু অত্যন্ত সাধারণ। রবীন্দ্রনাথকে আমি যেটুকু বুঝতে পারি, আজ তার প্রথম পর্ব। সত্যি বলতে কি, রবীন্দ্রনাথ নিজেই আমাকে এমন সাহস জুগিয়েছেন। ওর কথা নিয়েই বলতে পারি, জানি নাই গো সাধন তোমার বলে কারে, আমি ধুলায় বসে খেলেছি এই তোমার দ্বারে। সাময়িকভাবে হলেও কখনো কখনো যথেষ্ট উত্তেজিত হয়ে পড়তেন রবীন্দ্রনাথ, আর সেই সময় তাঁর রচনাগুলো হয়ে উঠত তীব্র ব্যঙ্গাত্মক। আজকে এরকমই একটা রচনা থেকে আপনাদের সামনে কিছুটা পড়ে শোনাব। রচনার শিরোনাম চেঁচিয়ে বলা। প্রসঙ্গত বলি, 1289 বঙ্গাব্দের ফাল্গুন মাসে, অর্থাৎ আজ থেকে 138 বছর আগে ভারতী পত্রিকায় রবীন্দ্রনাথের এই লেখা প্রকাশিত হয়েছিল। চেঁচিয়ে বলা তরুণ রবীন্দ্রনাথের একটা উল্লেখযোগ্য রাজনৈতিক প্রবন্ধ। কিন্তু রবীন্দ্রনাথ নিজেই অন্য অনেক রচনার মতো এই প্রবন্ধকেও কোনো গ্রন্থভুক্ত করে যাননি, সম্ভবত উত্তেজনা প্রসূত হয়ে তীব্র ব্যঙ্গাত্মক প্রকাশভঙ্গির কারণে। শুরু করব চেঁচিয়ে বলা। এখন চারদিকে একটা আত্মপ্রচারের ঢেউ আমরা দেখতে পাই। দেখুন, আমি কেবল পড়ব, আর আপনারা আপনাদের চারপাশের অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নেবেন। রবীন্দ্রনাথ লিখছেন, আজকাল সকলেই সকল বিষয়েই চেঁচিয়ে কথা কয়। আস্তে বলা একেবারে উঠিয়া গিয়াছে। চেঁচিয়ে দান করে, চেঁচিয়ে সমাজ সংস্কার করে, চেঁচিয়ে খবরের কাগজ চালায়। এরপরেই রবীন্দ্রনাথ বলছেন, সমাজটা যে চলিতেছে ইহা কাহারও অস্বীকার করিবার জো নাই। মাইল মাপিলে ইহার গতিবেগ যে অধিক মনে হইবে তাহা নহে, কিন্তু ঝাঁকানি মাপিলে ইহার গতি প্রভাবের বিষয়ে কাহারও সন্দেহ থাকিবে না। ঝাঁকানির চোটে আরোহীদের মাথায় মাথায় অনবরত ঠোকাঠুকি লাগিয়াছে, আর শব্দ এত অধিক যে একটা কথা কাহারও কর্ণগোচর করিতে গেলে গলার শির ছিঁড়িয়া যায়। অত্যন্ত ব্যঙ্গাত্মকভাবে রবীন্দ্রনাথ বিশেষ করে আমাদের এই বাংলার কথা বলেছেন। কি বলছেন রবীন্দ্রনাথ? বলছেন, বঙ্গ সমাজে চেঁচানোটাই চলিত হইয়াছে। পক্ষী জাতির মধ্যে কাকের সমাজ, পশু জাতির মধ্যে শৃগালের সমাজ, আর মনুষ্য জাতির মধ্যে বাঙালির সমাজ যে এই বিষয়ে শ্রেষ্ঠতা লাভ করিয়াছে, ইহা শত্রুপক্ষকেও স্বীকার করিতে হইবে। এই চেঁচিয়েই চারদিকে সবকিছু কাজ চলছে। যেমন ধরুন, এখন এই মুহূর্তে একটা বিশেষ পরিস্থিতি, কিছু দান, সাহায্য, সামগ্রী ইত্যাদি চলছে।
যার যেমন সাধ্য, কেউ টেলিভিশনের ক্যামেরা নিয়ে যাচ্ছেন, কেউ সেটা না পেলে দলীয় ক্যামেরা নিয়ে যাচ্ছেন, আবার কেউ একেবারে কিছু না পেলে অন্তত নিজস্ব মোবাইলের একটা সেলফির ওপরে ভরসা রাখছেন। দেখুন, অদ্ভুতভাবে রবীন্দ্রনাথ বলেছিলেন, শোনা গেছে পূর্বে লোকে গরিবকে লাখ টাকা দান করিয়াছে, অথচ টাকার শব্দ হয় নাই, কিন্তু এখন 4 গন্ডা পয়সা দান করিলে তাহার ঝমঝমানিতে কানে তালা লাগে। দেশ হিতৈষিতা, এখন চারদিকে দেখবেন দেশ হিতৈষীর কোনো অভাব নেই। রবীন্দ্রনাথ তাঁদের সম্পর্কেও কিছু বলেছেন। দেশ হিতৈষিতা আলো জ্বালিবার গ্যাসের মতো, যতক্ষণ গুপ্তভাবে চোঙের মধ্য দিয়া সঞ্চারিত হইতে থাকে ততক্ষণ তাহা বিস্তর কাজে লাগে, কিন্তু যখন চোঙ ফুটা হইয়া ছাড়া পায় ও বাহির হইতে থাকে তখন দেশ ছাড়া হইতে হয়। আজকাল রাস্তায় ঘাটে দেশ হিতৈষিতা গ্যাসের গন্ধে ভূত পালাইতেছে, অথচ আবশ্যকের সময়ে অন্ধকার। গ্যাসটা কেবল নাকের মধ্য দিয়াই খরচ হইয়া যায়, বাকি কিছু থাকে না। এই দেশ হিতৈষীদের পরেই রবীন্দ্রনাথ আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকে মন দিয়েছেন। আমরা দেখতে পাই এখন আমাদের সকলেই প্রিয় ভাই, ভগ্নী বা ভাইও, বাহেনো, মিত্র ইত্যাদি করে সম্বোধন করেন। রবীন্দ্রনাথ বলছেন, এখন ভ্রাতাগণ, ভগ্নীগণ, ভারতমাতা নামক কতকগুলা শব্দ সৃষ্ট হইয়াছে, তাহারা অনবরত হাওয়া খাইয়া খাইয়া ফুলিয়া উঠিতেছে ও তারাবাজির মতো উত্তর উত্তর আসমানের দিকেই উড়িতেছে। অনেক দূর আকাশে উঠিয়া হঠাৎ আলো নিবিয়া যায় ও ধপ করিয়া মাটিতে পড়িয়া যায়। আমার মতে আকাশে এরূপ 200 তারাবাজি উড়িলেও বিশেষ কোনো সুবিধা হয় না, আর ঘরের কোণে মিটমিট করিয়া একটি মাটির প্রদীপ জ্বলিলেও অনেক কাজে দেখে। এ তো গেল দেশ হিতৈষিতার কথা বা ভ্রাতা, ভগ্নী, ভারতমাতা ইত্যাদি সম্বোধনের কথা। এবার দেখুন বাংলা খবরের কাগজ, আমি বলবো তাৎপর্যপূর্ণভাবে এই সময় মেলানোর জন্য একটু আমাদের খবরের চ্যানেলগুলোকে জুড়ে নেবেন। বিশেষ করে সন্ধেবেলা যে ঘণ্টাখানেক ধরে বিভিন্ন বিশেষজ্ঞের আগমন হয়, বিশেষজ্ঞ কথাটাকে আমি একটু ইনভার্টেড কমার মধ্যে রাখতে বলবো। তাৎপর্যপূর্ণভাবে প্রবন্ধে রবীন্দ্রনাথ কি লিখছেন, কানটাই আমাদের এখন একমাত্র লক্ষ্য হইয়াছে। দেখো না, বাংলা খবরের কাগজগুলি কেবল শব্দের প্রভাবেই পাঠকদের কান দখল করিয়া বসিয়া আছে। কি যে বলিতেছে তাহা বড় একটা ভাবিয়া দেখে না, কেবল গলা খাটো না হইলেই হইল। একটা কথা উঠিলে হয়, অমনি বাংলা খবরের কাগজে মহা চেঁচামেচি পড়িয়া যায়। কথাটা হয়তো বোঝাই হয় নাই, ভালো করিয়া শোনাই হয় নাই, হয়তো সে বিষয়ে কিছু জানাই নাই, কিন্তু আবশ্যক কি? বিষয়টা যত কম বোঝা যায় বোধ করি ততই হো হা করিয়া চেঁচাইবার সুবিধা হয়। জ্ঞানের অপেক্ষা বোধ করি অজ্ঞতার আওয়াজটা অধিক। আরও লিখছেন রবীন্দ্রনাথ, ইহা তো সচরাচর দেখা যায়, আমাদের বাংলা সংবাদপত্র দেশের অবস্থা কিছুই জানে না, এমনকি দেশের নামগুলা পর্যন্ত উচ্চারণ করিতে পারে না, অথচ গভর্নমেন্টকে বিজ্ঞভাবে উপদেশ দেয়। আইন জানে না, উভয় পক্ষ দেখে না, অথচ বিচারককে বিচার করিতে শিখায়। অনেক অনুসন্ধান করিয়া, বিস্তর বিবেচনা করিয়া, যোগ্য ব্যক্তিদের দ্বারা যাহা অনেক দিনে স্থির হইয়াছে তাহা অবহেলা করিয়া, অথচ নিজে কিছুমাত্র অনুসন্ধান না করিয়া যাহা মুখে আসে তাহাই বলিয়া বসে। গলা ভারী করিয়া কথা কয়, অথচ কথাগুলা ছেলে মানুষের মতো। বলিবার ভঙ্গি এবং বলিবার বিষয়ের মধ্যে এমন অসামঞ্জস্য যে
শুনিলে হাসি পায়। আপনারা আপনাদের অভিজ্ঞতার সঙ্গে রবীন্দ্রনাথের কথাগুলো মেলাতে থাকবেন। এবার দেখুন, বক্তৃতা করছেন অনেকেই চারদিকে, বক্তার কোনো অভাব নেই, কিন্তু সমস্ত বক্তাই কি প্রাণের থেকে কথাগুলো বিশ্বাস করে বলছেন? রবীন্দ্রনাথের কি মনে হয়েছিল আজ থেকে 138 বছর আগে? রবীন্দ্রনাথ লিখছেন, প্রাণের সঙ্গে যখন কোনো কথা বলি তখন যাহা বলি তাহারই একটা বল থাকে। যখন প্রাণে বাজে নাই অথচ মুখে বলিতে হইবে তখন চেঁচাইয়া বলিতে হয়, বিস্তর বলিতে হয়। বঙ্গ সমাজে যে আজকাল বিশেষ চেঁচামেচি পড়িয়া গিয়াছে, ইহাও তাহার একটি কারণ। বক্তা যখন বক্তৃতা দিতে ওঠেন তখন সে এক অতি কষ্টকর দৃশ্য উপস্থিত হয়। গ্রহণী রোগীর ন্যায় তাহার হাতে পায়ে আক্ষেপ ধরিতে থাকে, গলার শির ফুলিয়া ওঠে, চোখ দুটা বাহির হইতে আসিতে চায়। আরো কি লিখছেন রবীন্দ্রনাথ? যিনি বাংলাদেশের কিছুই জানেন না তিনি কথায় কথায় বলেন, কুমারিকা হইতে হিমালয় ও সিন্ধু নদী হইতে ব্রহ্মপুত্র। ফুঁ দিয়া দিয়া কথাগুলাকে যত বড় করা সম্ভব তাহা করা হয়। যেখানে বাংলাদেশ বলিলেই যথেষ্ট হয় সেখানে তিনি এশিয়া না বলিয়া থাকিতে পারেন না। এবার রবীন্দ্রনাথ তাঁর সতর্কবাণী উচ্চারণ করে দিচ্ছেন, কিছুটা পথ দেখাচ্ছেন। বলছেন, যথার্থ প্রাণের সঙ্গে বলিলে কথাগুলা খাটো খাটো হয় ও কিছুই অতিরিক্ত হইতে পারে না। এ তো গেল বক্তৃতার কথা। এবার আসুন সাহিত্য প্রসঙ্গে রবীন্দ্রনাথ কি বলেছেন অত বছর আগে। আমি এই সাহিত্যের সঙ্গে আমাদের চলতি যে টেলিভিশন সিরিয়ালগুলো, তার যে গল্প, সেগুলোকে আমি আপনাদেরকে জুড়তে অনুরোধ করছি। রবীন্দ্রনাথ বলছেন, আজকালকার সাহিত্য দেখো না কেন এইরূপ চিৎকারে প্রতিধ্বনিত। পরিপূর্ণতার মধ্য হইতে যে একটা গম্ভীর আওয়াজ বাহির হয়, সে আওয়াজ ইহাতে পাওয়া যায় না। যাহা কিছু বলিতে হইবে তাহাই অধিক করিয়া বলা, যে কোনো অনুভব ব্যক্ত করিতে হইবে তাহাকেই একেবারে নিংড়াইয়া তিক্ত করিয়া তোলা। যদি আহ্লাদ ব্যক্ত করিতে হইল, অমনি আরম্ভ হইল বাজো বাঁশি, বাজো কাঁসি, বাজো ঢাক, বাজো ঢোল, বাজো ঢেঁকি, বাজো কুলো। ইহাকে তো আনন্দ বলে না, ইহা এক প্রকার প্রাণপণ মত্ততার ভান, এক প্রকার বিকার রোগ। যদি দুঃখ ব্যক্ত করিতে হইল, অমনি ছুরি, ছোরা, দড়ি, কলসি, বিষ, আগুন, হাঁসফাঁস, ধড়ফড়, ছটফট, সে এক বিপর্যয় ব্যাপার উপস্থিত হয়। এবার দেখুন কিছু তথাকথিত সমাজ সংস্কারক সম্পর্কে রবীন্দ্রনাথের মতামত। রবীন্দ্রনাথ লিখছেন, যখন বাংলাদেশে নূতন ইংরেজি শিক্ষার আরম্ভ হইল, তখন নূতন শিক্ষিত যুবারা জোর করিয়া মদ খাইতেন, গোমাংস খাইতেন, চেঁচাইয়া সমাজবিরুদ্ধ কাজ করিতে বিশেষ আনন্দ বোধ করিতেন। এখনও সেই শ্রেণীর একদল লোক আছেন, তাহাদের অনেকে সমাজ সংস্কারক বলিয়া গণ্য। এবার রবীন্দ্রনাথ সতর্ক করছেন, কিন্তু ইহা জানা আবশ্যক যে তাহারা যে হৃদয়ের বিশ্বাসের বেগে চিরন্তন প্রথার বিরুদ্ধে গমন করেন তাহা নহে, তাহারা অন্ধভাবে চেঁচাইয়া কাজ করেন। ভারতবর্ষীয় স্ত্রীলোকের দুর্দশায় তাহাদের যে কষ্টবোধ হয় তাহা নহে, তাহারা যে হৃদয়ের মধ্যে অনুভব করিয়া কোনো কাজ করেন তাহা নহে। তাহারা কেবল চেঁচাইয়া বলিতে চান, আমরা স্ত্রী স্বাধীনতার পক্ষপাতী। তাই রবীন্দ্রনাথ আরও বলছেন, ইহাদের দ্বারা হানি এই হয় যে ইহারা নিজ কার্যের সীমা পরিসীমা কিছুই দেখিতে পান না, কোথা গিয়া পড়েন ঠিকানা থাকে না।
এই একটা পরিস্থিতিতে আমাদের নীতি নির্ধারকদের আত্মম্ভরিতা আত্মপ্রচার, আমাদের প্রচার মাধ্যমের অতিরিক্ত চেঁচিয়ে বলা, আমাদের সমাজ সংস্কারকদের এই ভূমিকা, আমাদের বক্তাদের বক্তৃতার দিশাহীনতা, সমস্ত মিলিয়ে আমরা কোথায় এসে পড়ি? রবীন্দ্রনাথ তার শেষে উপসংহারটা খুব ভালোভাবে টানছেন। বলছেন, আমরা নিজেই এখন আর ভালো করিয়া বুঝিতে পারিতেছি না কোন কাজগুলা আমরা বিশ্বাসের প্রভাবে করিতেছি আর কোনগুলা কেবলমাত্র অন্ধভাবে করিতেছি, কোনখানে আমরা নিজে দাঁড় টানিয়া যাইতেছি আর কোনখানে আমাদের ভাসাইয়া লইয়া যাইতেছে। কাজেই রবীন্দ্রনাথ সতর্ক করছেন এই বলে, আমাদের যেরূপ দেখাইতেছে আমরা সত্যই কি তাহাই হইয়াছি? যদি হইতাম তাহা হইলে কি এত চেঁচাইতে হইত? আর যদি না হইতেই পারিলাম তবে কি মাংসখণ্ডের ছায়া দেখিয়া মুখের মাংসখণ্ডটি ফেলিয়া ভালো কাজ করিতেছি? শেষকালে কি অধ্রুবও যাইবে, ধ্রুবও যাইবে? এই হচ্ছে চেঁচিয়ে বলা প্রবন্ধে রবীন্দ্রনাথ, আমার, আপনার, আমাদের সকলের প্রিয় রবীন্দ্রনাথ। আবার ফিরব অন্য রবীন্দ্রনাথকে নিয়ে আগামী দিনে। তবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে দয়া করে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করুন আর ক্রিটিক্স টেক চ্যানেল। বেল আইকন প্রেস করুন সরাসরি ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।